মিজনপুর গ্রামের একটি শান্ত সন্ধ্যা। রনি, মিতু আর টুটুন চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। করিম চাচা হুকুর টানতে টানতে চিন্তিত মুখে বসে আছে। করিম চাচা, আপনার মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু হয়েছে নাকি? আহ আর বলিস না রে বাবা, কাল রাতে পাশের গ্রামের হাবলু হারিয়ে গেছে। মাঝরাতে নাকি তার মায়ের ডাক শুনে ঘর থেকে বেরিয়েছিল, আর ফেরেনি। মায়ের ডাক শুনে? তার মা তো তার সাথেই থাকেন। ওটা তার আসল মা ডাক দিয়েছিল না, নিশি মানুষের প্রয়োজনের গলায় ডেকে তাকে ঘর থেকে বের করে নিয়ে যায়। এরপর দুবার তিনবার ডাকে, 3 নাম্বার ডাকে সাড়া দিলেই সর্বনাশ, আর ফেরা যায় না। আরে চাচা, এসব গল্প ভূত কিছু নাই। হাবলু হয়তো অন্য কোথাও গেছে, ঠিকই ফিরে আসবেনি। বিশ্বাস করলে না ছোকরা, এই নিজমপুরেও একসময় নিশি আসতো রাতের বেলা। একা একা একদম ঘুমাবি না, আর অচেনা বা চেনা কারো ডাকলেই ঘর থেকে বের হয়ে যাবি না। মনে রাখিস, 3বারের বেশি সাড়া দিবি না। ঘুটঘুটে অন্ধকার, বাইরে ঝিঝি পোকার ডাক আর পেঁচার ডাক শোনা যাচ্ছে। রনি তার বিছানায় আরামে ঘুমাচ্ছে। হঠাৎ জানালার বাইরে থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে আসে। রনি, এই রনি, বাইরে আয়। রনি ঘুমের ঘোরে চোখ খোলে। সে অবাক হয়, এত রাতে মিতু কেন ডাকবে? আরে আয় না, একটা দারুণ জিনিস দেখাবো, তাড়াতাড়ি আয়। রনির মনে কিছুটা দ্বিধা জাগে। করম চাচার কথা তার মনে পড়ে, কিন্তু কৌতূহলের কাছে সে হার মানতেই থাকে। সে ভাবে মিতু হয়তো কোনো বিপদে পড়েছে। সে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। রনি দরজা খুলে বাইরে আসে। চারিদিকে চাঁদের আলোয় হালকা আলোকিত হয়ে আছে, কিন্তু কেমন যেন রহস্যময় লাগছে। সে মিতুকে কোথাও দেখতে পাচ্ছে না। সে সামনের দিকে এগিয়ে যেতেই থাকে। আরে মিতু, আয় কোথায় তুই? হঠাৎ সে দেখতে পায় গ্রামের পথের শেষে যে ঘন বাঁশবাগানটা আছে, সেটার ভিতর থেকে কেউ একজন হাত নাড়ছে। অভয়টা ঠিক মিতুর মতোই লাগছে। এই তো আমি এখানে, ভয় পাস না, চলে আয়। রনি সম্মোহিতের মতোই সেদিকে এগোতে থাকে। তার চোখগুলো যেন কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। সে যেন নিজের নিয়ন্ত্রণেই নেই। মিতু তার ঘরের জানালা দিয়ে দেখতে পায় রনি একা একা বাঁশবাগানের দিকে যাচ্ছে। সে ভয় পেয়ে যায়। সে দৌড়ে টুটুলকে ডাকতে থাকে। টুটুল, সর্বনাশ হয়ে গেছে, রনিকে নিশি ডেকে নিয়ে যাচ্ছে। কি কি বলছিস? কি বলছিস এটা? এখন এখন কি হবে? কি হবে এখন? আমাদের ওকে বাঁচাতে হবে। করিম চাচা বলেছিলেন 3বার সাড়া দিলেই বিপদ। রনি হয়তো এখনো পুরোটা সাড়া দেয়নি, চল। মিতু আর টুটুল টর্চ লাইট নিয়ে রনির পেছনে ছুটতে থাকে। রনি প্রায় বাঁশবাগানের ভেতরেই ঢুকে পড়েছে। ভেতরে ঘুটঘুটি অন্ধকার। একটা আবছা কুয়াশার মতো মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যে রনির দিকে হাত বাড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই মিতু আর টুটুল সেখানে পৌঁছে যায়। তারা রনিকে পেছন থেকে চিৎকার করে ডাকতে থাকে। রনি, থাম, ওটা মিতু নাম, ওটা নিশি, আমার কথা শোন। রনি ভাই, ফিরে চলো, আমরা তোমার বন্ধু। বন্ধুদের আসল কণ্ঠ ও তার স্পর্শ পেয়ে রনির ঘোর কেটে যায়। সে চমকে ওঠে এবং নিজের চারপাশে তাকায়। সে দেখতে পায় বাঁশবাগানের ভেতরকার সেই ছায়ামূর্তিটা
বিকট এক মুখ করে তাদের দিকে তাকিয়ে আছে। তারপর একটা তীক্ষ্ণ আর্তনাদ করে বাতাসের সাথে মিলে যায়। রনি ভয়ে আর আতঙ্কে কাঁপতে থাকে। সে বুঝতে পারে সে কত বড় বিপদে পড়তে যাচ্ছিল। আমি 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 এখানে কি করে এলাম আমি এখানে? নিশি তোকে ডেকে এনেছিল, ভাগ্যিস আমরা সময় মতো চলে এসেছি। পরদিন সকালে তিনজন বন্ধু আবার সে চায়ের দোকানে বসে আছে। তাদের মুখে ভয়ের ছাপ। করিম চাচা তাদের সামনে এসে দাঁড়ান। কিরে, তোদের এমন দেখাচ্ছে কেন? কাল রাতে ভালো ঘুম হয়নি? চাচা, আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনার কথা বিশ্বাস করিনি। কাল রাতে আমি প্রায় মরে যেতাম। আমি জানি, তোদের চিৎকারও শুনেছিলাম। মনে রাখিস, সব গল্প শুধু গল্প হয় না, কিছু কিছু গল্প আসলে সতর্ক বার্তা। বড়দের কথা সব সময় শুনতে হয়। রনি, মিতু আর টুটুল একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারে সাহস দেখানো খুব ভালো, কিন্তু বেপরোয়া হওয়াটা মূর্খতা। তারা এক ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা থেকে এক মূল্যবান শিক্ষা লাভ করে।